হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আজকে আবার আমি চলে এসেছি নেক্সট টপিক নিয়ে। তোমাদের আগের দিন হয়তো মনে আছে যে আমি নিউট্রিশন ইন অ্যানিমালসে এন্টায়ারলি ইন কেস অফ হিউম্যান বিং কীভাবে নিউট্রিশন হয়, স্পেসিফিক্যালি হিউম্যান বডিতে ইন হুইচ পার্ট কী রকমভাবে কী ডাইজেশন হচ্ছে, তার জন্য কী রেসপন্সিবল এনজাইমস ছিল, সেগুলো সমস্ত কিছু নিয়ে তোমাদের সাথে ডিসকাস করেছি। নিউট্রিশন ইন অ্যানিমালের খালি জাস্ট একটা ছোট্ট টপিক আমাদের বাকি ছিল, যেটা আজকে আমরা পড়লে তাহলে আমাদের নিউট্রিশন ইন অ্যানিমালস পোর্শনটা শেষ হয়ে যায়। তারপর আমরা রেসপিরেশন পোর্শনটাতে ঢুকে পড়ব। তো ফার্স্ট অফ অল যেটা আমাদের আজকে পড়তে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ টুথ। এই পোর্শনটা আমাদের বাকি। তার সাথে সাথে আমাদের এটাও পড়তে হবে ডেফিনেশন অফ ডেন্টাল ক্যারিজ, কজ অফ ডেন্টাল ক্যারিজ অ্যান্ড ডেন্টাল প্লাক। ঠিক আছে, তো এই জিনিসগুলো পড়লে আমাদের নিউট্রিশন ইন অ্যানিমালস পোর্শনটা শেষ। তো আমরা ফার্স্ট দেখে নিই স্ট্রাকচার অফ টুথ বা স্ট্রাকচার অফ টিথ কেমন হয়। আমরা মোটামুটি টুথের স্ট্রাকচারটা ওভারঅল আমরা বইতে বা আমরা ইভেন টিভিতে অ্যাডভার্টাইজমেন্টে এই স্পেসিফিক স্ট্রাকচারটার সাথে কিন্তু আমরা পরিচিত বা স্ট্রাকচারটা আমরা দেখেছি। এই স্ট্রাকচারটাকে আরেকবার তোমাদের আমি দেখিয়ে দিই এবং কোন পার্টটাকে কী নামে ডাকা হয় বা কী নাম আছে ওদের সে বা কী নাম দেওয়া হয়েছে সেটা একবার আমাদের বলে দিই। ফার্স্ট অফ অল তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে টিথের যে স্ট্রাকচারটা, তার মধ্যে আমি প্রথমেই তোমাদের আগে দেখাই দুপাশে এই যে ট্রায়াঙ্গুলার শেপের বা এই যে দুখানা পিক মতো দেখানো হয়েছে, এই দুখানা হচ্ছে গিয়ে কিন্তু গাম, এবং দুটো স্পেসিফিক যে গাম বা দুপাশে যে গাম রয়েছে তাদের মাঝখানে এই টিথটা কিন্তু ঢোকানো রয়েছে উইদিন এ টুথ সকেট, মানে একটা স্পেসিফিক গ্রুভের মধ্যে বা একটা স্পেসিফিক গর্তের মধ্যে টুথটাকে ঢোকানো থাকে, সেটাকে আমরা টুথ সকেট বলি। এবার কথা হচ্ছে টুথের যে পোর্শনটা, মানে এই যে আউটার পোর্শনটা, যে পোর্শনটা হোয়াইটিশ ইন কালার, যেটা আমরা স্পেসিফিক্যালি দেখতে পাই, সেই পার্টটা হচ্ছে মেনলি ওটাকে আমরা বলে থাকি ক্রাউন। ঠিক আছে, ওটা হচ্ছে টুথের ক্রাউন পোর্শন, যেটা আমরা স্পেসিফিক্যালি বাইরে থেকে দেখতে পাই, এবং সেই ক্রাউন পোর্শনটা অ্যাকচুয়ালি হোয়াইট কালারের একটা সাবস্ট্যান্স দিয়ে তৈরি, যেটাকে আমরা বলে থাকি এনামেল। এবং এটাও হয়তো আমরা জানি যে এনামেল ইজ দ্য হার্ডেস্ট সাবস্ট্যান্স ইন আওয়ার বডি। ঠিক আছে, কারণ আমাদের বডিতে বোনকে যদি স্পেসিফিক্যালি হার্ডেস্ট সাবস্ট্যান্স ধরি, তার থেকেও কিন্তু এই এনামেল কিন্তু আরো অনেক বেশি হার্ডার। ঠিক আছে, এবার কথা হচ্ছে এনামেলের পরেই যে স্পেসিফিক্যালি যে ডট ডট দিয়ে যে এন্টায়ার এরিয়াটাকে বোঝাতে চেয়েছি, সেই এন্টায়ার এরিয়াটার নাম হচ্ছে কি ডেন্টাইন এরিয়া, বা এই স্পেসিফিক রিজন তুমি বলতে পারো ডেন্টাইন দিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে, তো ডেন্টাইনের পরে যে এখানকার যে একটা এন্টায়ার এই যে ক্যাভিটিটা তোমরা দেখতে পাচ্ছ, আমি যে জায়গাটা ঠিক আমার এই মার্কারটাকে ইয়ে করছি, এই যে ক্যাভিটিটা, এই ক্যাভিটিটার কিন্তু কমনলি নাম হচ্ছে পাল্প ক্যাভিটি। কেন পাল্প ক্যাভিটি? বিকজ এই ক্যাভিটিটার মধ্যেই আমাদের পাল্প রয়েছে। হোয়াট ইজ পাল্প? পাল্প ইজ দ্য অ্যাকিউমুলেশন অফ ব্লাড ভেসেল অ্যান্ড নিউরন অর নার্ভ। কারণ দেখো আমাদের এনামেল সারফেস অবধি কিন্তু ব্লাড ভেসেল বা নার্ভ কিন্তু নেই। এই ব্লাড ভেসেল বা নার্ভ কিন্তু স্পেসিফিক্যালি এই পাল্প ক্যাভিটিটার মধ্যেই রয়েছে। এবং পাল্প ক্যাভিটি এই জন্যই এর নাম, বিকজ দ্য পাল্প মিন্স ইজ অ্যাকিউমুলেশন অফ ব্লাড অ্যান্ড নার্ভ, ব্লাড ভেসেল অ্যান্ড নার্ভ। এবার কথা হচ্ছে এই যে স্পেসিফিক ব্লাড ভেসেল আর নার্ভ দিয়ে যে পাল্প ক্যাভিটিটা তৈরি হয়েছে, ওই পাল্প ক্যাভিটি তুমি যদি সারফেসটা দেখো, সারফেসটা এই সারফেসের এই জায়গাটা, মানে যে জায়গাটা ঠিক আমি মার্কারটা দেখাচ্ছি, এই জায়গাটাকে জেনারেলি স্পেসিফিক্যালি এই জায়গাটা যে রয়েছে, এই জায়গাটাকে আমরা কমনলি বলে থাকি হচ্ছে পেরিওডন্টাল মেমব্রেন। ঠিক আছে, পেরিওডন্টাল মেমব্রেন। ভালো করে দেখবে কোন জায়গাটাকে আমি স্পেসিফিক্যালি পয়েন্ট করেছি, এটাই হচ্ছে পেরিওডন্টাল মেমব্রেন। আর এই যে পেরিওডন্টাল মেমব্রেন যে জায়গাটা রয়েছে, এই যে এই সারফেসটা পাল্প ক্যাভিটি, সেই জায়গাটাই অ্যাকচুয়ালি তৈরি হয়েছে বাই এ কম্পাউন্ড অর বাই এ সাবস্টেন্স দ্যাট ইজ সিমেন্টাম। ঠিক আছে, তাহলে আমরা ছোট ছোট কতগুলো জিনিস আবার একবার দেখে নিই। একদম টুথের যে এন্টার স্ট্রাকচার বলতে গেলে প্রথমে আমাদের দেখতে হবে দুপাশে এরকম দুটো পিকের মতো আমাদের আঁকা রয়েছে, যেটা হচ্ছে গাম। এই গামের মাঝখানে টুথটা একটা সকেটের মধ্যে ঢোকানো আছে, যে সকেটটাকে আমরা কমনলি বলছি টুথ সকেট। ঠিক আছে, এবার টুথ সকেটের একদম উপরের দিকে যে সাদা রঙের পোর্শনটা, সেই সাদা রঙের পোর্শনটার নাম হচ্ছে এনামেল। এবার এই পোর্শনটার নাম হচ্ছে এনামেল বলতে এই পোর্শনটার নাম হচ্ছে ক্রাউন অ্যান্ড ইট ইজ মেড আপ অফ এনামেল। ঠিক আছে, তারপরে এই যে ডটের যে পোর্শনটা, এই পোর্শনটা এন্টায়ারলি নাম দেওয়া হচ্ছে ডেন্টাইন, বা ইট ইজ অলসো মেড আপ অফ ডেন্টাইন। ডেন্টাইনের পরেই আছে এই যে এন্টায়ার যে ক্যাভিটি লাইক পোর্শন, যেটাকে আমরা বলি পাল্প ক্যাভিটি, অ্যান্ড ইট ইজ কন্টেইনিং পাল্প। পাল্প ইজ দ্য অ্যাকিউমুলেশন অফ ব্লাড ভেসেল অ্যান্ড নার্ভ। তারপরেই দেখো, তারপরে কিন্তু আমাদের রয়েছে যে এই যে পাল্প ক্যাভিটির যে সারফেসটা, সারফেসের রিজিয়নটা ইজ অ্যাকচুয়ালি মেড আপ অফ সিমেন্টাম, দ্যাট ইজ অলসো অ্যানাদার সাবস্ট্যান্স। অ্যান্ড এই সারফেসটা যেটা, সেই সারফেসের রিজিয়নটাকে বা এখানকার যে মেমব্রেনটা, সেই মেমব্রেনটাকে আমরা বলি পেরিওডন্টাল মেমব্রেন। এবার প্রবলেম হচ্ছে গিয়ে আমাদের টুথ স্ট্রাকচারটা কেন আমি তোমাদের বললাম, বিকজ আমরা যাতে ডেন্টাল ক্যারিজ বস্তুটাকে বুঝতে পারি। ডেন্টাল ক্যারিজ জিনিসটা কি? ডেন্টাল ক্যারিজ হচ্ছে কি জেনারেলি যখন আমরা যে কোনো রকমের
কার্বোহাইড্রেট কন্টেনিং কোনো ফুড খাচ্ছি বা ইভেন অন্যান্য টাইপের ফুডেও হতে পারে, যখনই এনি কাইন্ড অফ ফুড উই আর ইটিং, আফটার দ্যাট ইফ উই আর নট ওয়াশিং আওয়ার মাউথ প্রপারলি, ওকে, যদি আমরা ভালো করে মাউথটা ওয়াশ না করি আফটার টেকিং দ্য ফুড, তো হোয়াট ইজ হ্যাপেনিং, দ্য ফুড পার্টিকলস আর গেটিং ডিপোজিটেড ইন বিটুইন দ্য টিথ। আমাদের টিথের মাঝখানে মাঝখানে যে গর্তগুলো রয়েছে সব জায়গায় ফুড পার্টিকেলগুলো জমে যায়। জমে গেলে কি হয়, the bacterial population start growing on those specific food particles. Bacterial population ওই specific food particles গুলোর উপর জমতে শুরু করে বা গ্রো করতে স্টার্ট করে। যখনই ব্যাকটেরিয়াল পপুলেশন ওই ফুড পার্টিকলস গুলোর মধ্যে জমতে শুরু করবে বা বলতে পারো দে উইল স্টার্ট গ্রো, তো অটোমেটিক্যালি দেখা যাবে তারা ওই ফুড পার্টিকেলগুলোকে ফার্দার অক্সিডাইজ করতে থাকে বা ব্রেকডাউন করতে থাকে বা ডিগ্রেড করতে থাকে, এবং ডিগ্রেড করে একটা স্পেসিফিক অ্যাসিডিক সাবস্ট্যান্স বা অ্যাসিড লাইক সাবস্ট্যান্স ওরা তৈরি করে। যে অ্যাসিড লাইক সাবস্ট্যান্সটা কি করে, আমাদের যে দাঁতের বা টুথের যে এনামেল, দ্যাট ইজ আ হোয়াইটিশ পোর্শন, সেটার মধ্যে কিন্তু ফার্দার ডিকে তৈরি করে বা সেই টুথ এনামেল পোর্শনটা কিন্তু ডিগ্রেড করতে স্টার্ট করে, এবং তার জন্য আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় ব্ল্যাক ব্ল্যাক স্পট, মানে টুথের উপর টুথের এনামেল নষ্ট হয়ে গিয়ে ওখানে ব্ল্যাক ব্ল্যাক স্পট তৈরি হয়। তো এই যে ঘটনাটা, এটাকেই আমরা কমনলি বলে থাকি কিন্তু ডেন্টাল ক্যারিজ। তাহলে ডেন্টাল ক্যারিজ মানে নান আদার দ্যান হোয়েন উই আর টেকিং দ্য ফুড, স্পেসিফিক্যালি সুগারি ফুড, বলতে পারো বাচ্চাদের ক্ষেত্রে লজেন্স, চকলেট বা এমনি কাইন্ড অফ সুগার, ইভেন এছাড়াও আমরা বড়দের ক্ষেত্রে অন্যান্য যে কোনো রকমের ফুড পার্টিকলস যখন আমরা খাচ্ছি, খাওয়ার পর যদি আমরা প্রপারলি মাউথ ওয়াশ না করি, তাহলে ফুড পার্টিকলসগুলো জমছে আমাদের টিথের ফাঁকে ফাঁকে। জমার পর সেগুলোকে কি করছে, ব্রেকডাউন করার জন্য ব্যাকটেরিয়াল পপুলেশন গ্রো করছে, and after that when they will start breaking it down, automatically they are producing one kind of acid, and that acid is responsible for decaying the upper surface of the teeth, that is enamel, and for that reason black spots are getting generated. So those specific decayed portion of the teeth, আমি একটা ছবিতে দেখানোর চেষ্টা করেছি, একটা গ্রুভ মতো তৈরি হয়েছে, সেটাকে আমরা ডেন্টাল ক্যারিজ বলে থাকি, বা ইভেন এটাকে কমন ভাষায় আমরা কিন্তু ক্যাভিটিসও বলতে পারি। ক্যাভিটিসও একেই বলা হয়। কজ অফ ডেন্টাল ক্যারিজ আমি অলরেডি বলে দিয়েছি। কজ অফ ডেন্টাল ক্যারিজ কি, ওই অ্যাসিড ফর্মেশন ডিউ টু দ্য ব্রেকডাউন অফ দ্য ফুড সাবস্টেন্সেস বাই দ্য ব্যাকটেরিয়াল growth or bacterial population, and that causes the breakdown of the enamel or the degradation of the enamel. So that is dental caries. এবার কথা হচ্ছে ডেন্টাল ক্যারিজ তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু একটা প্রবলেম তৈরি হয়। কিরকম প্রবলেম তৈরি হয়, তো যখনই কোনো স্পেসিফিক টাইপ অফ ঠান্ডা জাতীয় খাবার, ডেন্টাল ক্যারিজ যখনই মনে করো কারোর ক্ষেত্রে এনামেলের সারফেস থেকে অনেকগুলো ছোটো 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 ক্যাভিটিস তৈরি হয়েছে বা ডেন্টাল ক্যারিজ তৈরি হয়েছে। এবার যখনই ওই স্পেসিফিক হিউম্যান বিং কোনো মিষ্টি জাতীয় বা ঠান্ডা জাতীয় জিনিস খায়, তখনই আলটিমেটলি করে ওই ঠান্ডা জাতীয় বা মিষ্টি জাতীয় জিনিসটা এই এনামেল আর ডেন্টাইনের থ্রু দিয়ে পাল্প ক্যাভিটিতে পাল্পের কাছে পৌঁছে যায়, মানে দ্যাট মিনস ব্লাড ভেসেল বা নার্ভের কাছে পৌঁছে যায়, এবং ব্লাড ভেসেল বা নার্ভের কাছে যখনই পৌঁছে যাবে তখনই কিন্তু সেইটার একটা পেন শুরু হবে। তার জন্য তুমি দেখতে পাবে যে একটা টুথের গোড়ায় বা স্পেসিফিক্যালি এইসব মানে দাঁতের আশেপাশে এই সমস্ত জ রিজিয়নগুলোতে একটা পেন স্টার্ট হয়। তার মানে আলটিমেটলি বুঝতে হবে যে ওখানে কোনো রকম কোনো ইনফেকশন হয়েছে বা স্পেসিফিক্যালি সেই মানুষটার কোনো সেন্সিটিভিটির প্রবলেম আছে। সেন্সিটিভিটির প্রবলেম মানে আবারও একই কথা, যে ওই টুথ এনামেল হয়ে গেলে ওখান দিয়ে আস্তে আস্তে ফুড পার্টিকেলসগুলো ঢুকে যাচ্ছে বা কোনো কোল্ড সাবস্টেন্স যেটা আমরা খেয়েছি সেটা ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে ওই নার্ভ বা ব্লাড ভেসেলের যখনই টাচে আসছে তখনই দে উইল গেট sensitive or they will get activated, hyperactive. So that's why the pain will get start. Okay, তো সেটাই হচ্ছে সেন্সিটিভিটি, যেটা আমরা কমনলি এই টার্মটা আমরা ইউজ করে থাকি এবং সেই জন্য আমাদের টিভিতে যখন দেখেছি যে ওয়ান কাইন্ড অফ আমরা অয়েনমেন্ট ইউজ করছি, তার নাম হচ্ছে সেন্সোডাইন টুথপেস্ট লাইক। ওটা কি করে, ওটা করে যেটা হচ্ছে ওটা তোমার এই যে ডেন্টাল ক্যারিজ যেগুলো রয়েছে বাট স্পেসিফিক্যালি ওই যে ক্যাভিটিসগুলো তৈরি হয় সেগুলোকে জাস্ট বলতে পারো উপর থেকে কাভার আপ করে রাখে। তুমি যদি ওগুলো লাগাও ওই ক্যাভিটিসগুলো উপর থেকে জাস্ট ব্লকড হয়ে যায়, তো অটোমেটিক্যালি তুমি কোনো খাবার বা কোনো ঠান্ডা জাতীয় জিনিস খেলে সেটা ওই পাল্প ক্যাভিটি অবধি পৌঁছতে পারে না। তো অটোমেটিক্যালি সেন্সিটিভিটি প্রবলেমটা কিছুক্ষণের জন্য হলেও বা কিছু দিনের জন্য হলেও কমে, বাট ইটস নট দ্য পার্মানেন্ট বলতে পারো রিলিফ। ওকে, ইটস নট দ্য পার্মানেন্ট রিলিফ ফ্রম দ্য প্রবলেম। ঠিক আছে, তুমি পার্মানেন্ট রিলিফ পাচ্ছ না, পার্মানেন্ট সলিউশন ইভেনের নয়। এবার আসছি আমরা ডেন্টাল প্লাক। হোয়াট ইজ ডেন্টাল প্লাক? ডেন্টাল প্লাক হচ্ছে এমন একটি জিনিস একই রকমভাবে যখন আমরা এই সমস্ত খাবার দাবারগুলো খাচ্ছি, মুখ ঠিকঠাকভাবে ধুচ্ছি না, মাউথ ওয়াশ করছি না, তাহলে দেখা যায় আমাদের টিথের সার্ফেসের উপর একটা জাস্ট ইয়েলো কালারের একটা লেয়ার পড়ে যায়। দ্যাট ইজ দ্য মেড আপ অফ অলসো ফুড পার্টিকলস অ্যান্ড ব্যাকটেরিয়াল পপুলেশন। তো এই যে হোয়াইট টিথের উপর এনামেল সার্ফেসের উপর যে ইয়েলো কালারের যে একটা সার্ফেস পড়ে যাচ্ছে সেটাকে কিন্তু আমরা কমনলি বলে থাকতে পারি ডেন্টাল প্লাক। এই ডেন্টাল প্লাকও কিন্তু স্পেসিফিক্যালি পরে ওই কেবলমাত্র মাউথ ওয়াশ ঠিকঠাকভাবে না করার জন্য, রেগুলার বেসিস যদি আমরা ব্রাশ করি অ্যাজ ওয়েল অ্যাজ প্রতিটা খাওয়ার পরে যদি আমরা প্রপারলি মাউথ ওয়াশ করি তাহলে অটোমেটিক্যালি এই প্লাক জিনিসটা কিন্তু আসবে না। ইভেন যারা ধরো বিভিন্ন রকমের এই সমস্ত চা খায় বেশি,
even nicotine who are actually taking. So for them কিন্তু ওই ডেন্টাল প্লাকটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে, মানে টুথের উপর একটা জাস্ট একটা লেয়ার চলে আসে, ইয়েলো কালারের বা ব্রাউন কালারের একটা লেয়ার চলে আসে, দাগ পড়ে যায়। সো ওই সমস্ত জিনিসগুলো যতটা আমরা কম করবো ততটাই বেটার যাতে আমাদের ডেন্টাল প্লাক না পড়ে। তাহলে এই হয়ে গেল মোটামুটিভাবে তোমাদের নিউট্রিশনাল অ্যানিমালসের স্ট্রাকচার অফ টুথ, ডেন্টাল ক্যারিজ কি, কজ অফ ডেন্টাল ক্যারিজ অ্যান্ড ডেন্টাল প্লাক। এবার আমি চলে আসি নেক্সট পোর্শনে, যেটা হচ্ছে আমাদের নিউট্রিশনাল অ্যানিমাল তো শেষ হয়ে গেল, এবার আমরা রেসপিরেশনে আসছি। রেসপিরেশনের খুব বেসিক বা ইন্ট্রোডাক্টরি পার্টটা আজকে তোমাদের খালি বলবো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ডেফিনেশন অফ রেসপিরেশন। এটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো। রেসপিরেশনের ডেফিনেশন কি? The respiration is such kind of the process of breaking down of the food material, specifically glucose, okay, and to obtain the energy. And a breakdown এর জন্য আমাদের কি করতে হচ্ছে? We have to take oxygen from the environment, and after the process of breakdown get finished, we are releasing carbon dioxide into the environment, okay, or outer external environment. So that specific process is known as respiration. তার মানে এখানে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, respiration is one kind of breakdown or catabolic process. রেসপিরেশনে কিন্তু স্পেসিফিক্যালি আমরা দেখতে পাচ্ছি কোনো স্পেসিফিক গ্লুকোজ টাইপ অফ ফুড সেটাকে ফার্দার ব্রেকডাউন হচ্ছে, সেটাকে ব্রেকডাউন করে আমরা ফার্দার ওটা সিম্পলার কোনো সাবস্ট্যান্সে কনভার্ট করছি, বা ইভেন ওখান থেকে আমরা এনার্জি পাচ্ছি। নট অনলি এনার্জি, উই আর অলসো প্রডিউসিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার দ্যাট উইল বি গেট রিলিজড আউটসাইড, ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য রেসপিরেশন। কিন্তু কথাটা হচ্ছে রিয়াকশন। রিয়াকশনটা আমরা অবশ্যই সবাই জানি, C6H12O6 গ্লুকোজ, মানে মেনলি যে তোমাদের যে খাওয়া রেগুলার যে ডায়েট বা রেগুলার খাওয়া দাওয়ার মধ্যে যেহেতু গ্লুকোজ বেশি পরিমাণে হয়, সেই জন্য গ্লুকোজকে ফার্স্ট অফ অল লিখেছি ইট ইজ গেটিং অক্সিডাইজড বাই অক্সিজেন, বিকজ ডিউরিং দ্য প্রসেস অফ ব্রিদিং we are taking oxygen, so that oxygen is oxidizing the glucose, forming carbon dioxide, water and ATP, 38 molecules total after getting completed the entire respiration process. So ATP, that is the energy. The respiration is ultimately the procedure by which we are actually obtaining the energy by breaking down the food material, okay, and not only energy with the carbon dioxide as well as water. কিন্তু কথাটা হচ্ছে ব্রিদিং আর রেসপিরেশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়? এটা কিন্তু একটা খুব মাইনিউট ডিফারেন্স যেটা আমাদের মাথায় রাখতে হবে। ব্রিদিং হচ্ছে সেই ফিজিওলজিক্যাল প্রসেসটা যার থ্রু দিয়ে আমরা অক্সিজেনকে ইনহেল করছি আর কার্বন ডাইঅক্সাইডকে এক্সহেল করছি। মানে ধরো এই যে সবসময় কিন্তু আমরা যে অক্সিজেন নিয়ে যাচ্ছি বা আমার নস্ট্রিল অ্যাজ ওয়েল অ্যাজ কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে যাচ্ছি, এই যে প্রসেসটা, এই যে ফিজিওলজিক্যাল প্রসেস, সেটাকেই কিন্তু আমরা বলছি ব্রিদিং। বাট রেসপিরেশনটা কি? এই যে অক্সিজেনটা নিলাম, নেওয়ার পর এই অক্সিজেনটা গেল কোথায়? অক্সিজেনটা চলে গেল হচ্ছে ব্লাডের থ্রু দিয়ে প্রতিটা সেলে। সেলে গিয়ে কি করছে? সেলের মধ্যে যে স্টোরড গ্লুকোজ সেটাকে ফার্দার গ্লাইকোলাইসিস প্রসেসের থ্রু দিয়ে ডাইজেস্ট করছে বা অক্সিডাইজ করছে, যার ফলে আলটিমেটলি আমরা অ্যাজ এ প্রোডাক্ট কি পাচ্ছি? অ্যাজ এ প্রোডাক্ট কি আলটিমেটলি অ্যাট লাস্ট আমরা পাচ্ছি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H2O, ঠিক আছে? এবং সেই কার্বন ডাইঅক্সাইড যেটা তৈরি হলো সেটা আবার ব্রিদিং এর থ্রু দিয়ে বা এক্সহেলেশনের থ্রু দিয়ে আমরা বাইরে রিলিজ করছি, ঠিক আছে? তোমরা ব্রিদিং মানে জাস্ট অক্সিজেন নেওয়া আর কার্বন ডাইঅক্সাইডটা ছাড়া, বাস, আর কিছু না। আর রেসপিরেশন হচ্ছে অক্সিজেনটাকে নিয়ে বডির মধ্যে স্টোরড ফুড বা গ্লুকোজকে ব্রেকডাউন করে বা অক্সিডাইজ করে এনার্জি, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার তৈরি করা এবং সেটাকে ফার্দার রিলিজ করা। এই টোটালটা হচ্ছে রেসপিরেশন। তার মানে ব্রিদিং কিন্তু বলতে পারি ইজ আ পার্ট অফ রেসপিরেশন। রেসপিরেশন ইজ নট দ্য পার্ট অফ ব্রিদিং। কারণ তুমি যদি অক্সিডেশন অফ দ্য গ্লুকোজ এই কথাটাই যদি না বলো, মানে প্রতিটা সেলে সেলুলার রেসপিরেশনের সময় সেলে অক্সিজেন, সেলের মধ্যে থাকা বা স্টোরড গ্লুকোজটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড বা ওয়াটার তৈরি হচ্ছে এবং তার সাথে এনার্জি তৈরি হচ্ছে, এটা যদি না বলা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু রেসপিরেশনের ডেফিনেশনটা কমপ্লিট হয় না। ব্রিদিং মানে জাস্ট অক্সিজেন নাও, কার্বন ডাইঅক্সাইড ছাড়া। কীভাবে অক্সিজেন নেওয়ার পর অক্সিজেনটা কোথায় গেল, কার্বন ডাইঅক্সাইড কীভাবে তৈরি হলো এবং কীভাবে আমি ছাড়লাম, সেটা কিন্তু ব্রিদিংয়ের এখতিয়ারে পড়ে না, ব্রিদিং আন্ডারে পড়বেই না, সেটা কিন্তু রেসপিরেশনের আন্ডারে। তাহলে আই থিঙ্ক ডিফারেন্সটা ভালো করে বোঝা গেল ব্রিদিং আর রেসপিরেশনের মধ্যে। এবার চলে আসি রিলেশন বিটুইন ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন। দ্যাট ইজ অলসো ভেরি ইজি। তোমরা একটা জিনিস ফলো করে দেখবে, প্লান্ট যখন জেনারেলি ফটোসিনথেসিস করছে, দিনের বেলায় ফটোসিনথেসিস করে, তাহলে রেসপিরেশন কেউ রাতের বেলায় করে না, দিনের বেলায় রেসপিরেশন করে এবং রাতের বেলাও করে। ফটোসিনথেসিস অনলি ইন ডে টাইম, রেসপিরেশন ইন বোথ ডে টাইম অ্যান্ড নাইট টাইম। কিন্তু কথাটা হচ্ছে ফটোসিনথেসিসের জন্য প্লান্টের কী দরকার? কার্বন ডাইঅক্সাইড। সে কার্বন ডাইঅক্সাইড কী করছে? প্লান্ট অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছে, নেওয়ার পর কী করছে? অক্সিজেন রিলিজ করছে অ্যাটমসফিয়ারে। সেই অক্সিজেনটাই কিন্তু প্লান্ট আবার রেসপিরেশনের সময় নিচ্ছে, নিয়ে ওইটাকে আবার ওর নিজের মধ্যে স্টোর যে ফুড সেটাকে অক্সিডাইজ করতে বা ডাইজেস্ট করতে কাজে লাগাচ্ছে। লাগানোর পর দে উইল বি প্রডিউসিং এগেইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড দ্যাট উইল বি রিলিজড আউটসাইড ইনটু দ্য ওপেন এনভায়রনমেন্ট। সেই কার্বন ডাইঅক্সাইডটাই আবার প্লান্ট কিন্তু নিজে নিচ্ছে ডিউরিং দ্য টাইম অফ ফটোসিনথেসিস। তো সেটাই জাস্ট এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। ফটোসিনথেসিস আর রেসপিরেশনের মধ্যে দে আর রিলেটেড টু ইচ আদার, বোথ হ্যাজ টু বি প্রেজেন্ট ইন ইকুইলিব্রিয়াম কন্ডিশন। কোনো একটা যদি প্লান্টের বডিতে বেড়ে যায় দ্যাট উইল বি প্রবলেমেটিক ফর দ্য প্লান্ট, ফর দ্যাট সার্ভাইভাল। তো ফটোসিনথেসিসে CO2 নিচ্ছে, অক্সিজেন ছাড়ছে, সেই অক্সিজেনটাই কনজিউম করছে ডিউরিং রেসপিরেশন। আবার সেই রেসপিরেশনের থেকেই আবার CO2 অ্যাজ এ বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং সেটাই আবার কিন্তু নিচ্ছে ডিউরিং ফটোসিনথেসিস।
তারা বোথ আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার, ঠিক আছে, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট নয়, ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার, এককে ছাড়া অন্য আরেকজনের চলবে না, ঠিক আছে। তাহলে ফটোসিনথেসিস and respiration both are getting equilibrated by each other by releasing as well as by absorbing oxygen and carbon dioxide respectively. এবার আসি হাউ এনার্জি রিলিজ ডিউরিং রেসপিরেশন, মানে আমাদের রেসপিরেশনের সময় কিভাবে এনার্জি রিলিজ হয় সেটা আমাদের একটু দেখতে হবে। রেসপিরেশনের সময় তো আমরা বুঝলাম যে আমরা যে ফুড খাচ্ছি, স্পেসিফিক্যালি গ্লুকোজ কন্টেইনিং ফুড, সেটা ব্রেকডাউন হচ্ছে বা ডাইজেস্ট হচ্ছে বা অক্সিডাইজড হচ্ছে, অক্সিডাইজড হয়ে ওখান থেকে আমরা এটিপি তৈরি করতে পারছি, এবং সেই এটিপি বা এনার্জিটা যেটা তৈরি হচ্ছে সেটাকে আবার ফার্দার ব্রেকডাউন করা হচ্ছে টু গেট দ্য এনার্জি। তো সেইটাই কিন্তু এখানে আমরা জাস্ট দুটো স্টেপে দেখিয়েছি। এক নম্বর স্টেপ হচ্ছে বাই সিনথেসাইজিং এটিপি বাই ইটিএস, আর সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে বাই ব্রেকডাউন অফ এটিপি, দ্যাট ইজ এটিপি টু এটিপি। ভালো করে প্রথম জিনিসটাকে ভালো করে বোঝো। রেসপিরেশনের ফার্স্ট স্টেপ হচ্ছে সিনথেসাইজিং এটিপি, মানে এটিপি বা এনার্জি সিনথেসাইজ করা। তার জন্য আমরা কি করেছি স্পেসিফিক্যালি, আবার ইটিএস কি সেটা আমি তোমাদের বলছি। ফার্স্ট মনে করো আমরা খাওয়া খেয়েছি, গ্লুকোজ ইজ দেয়ার, সো গ্লুকোজ হুইচ ইজ স্টোরড ইন ইচ অ্যান্ড এভরি সেল after breathing whatever the oxygen we have absorbed or whatever the oxygen we have obtained, সেই অক্সিজেনটাকে কি করছে, গ্লুকোজটাকে ফার্দার অক্সিডাইজ করছে। অক্সিডাইজ করার জন্য আমাদের কাছে প্রসেস কি আছে, গ্লাইকোলাইসিস, ইট ইজ দ্য অক্সিডেশন অফ গ্লুকোজ, ঠিক আছে। অক্সিডেশন অফ গ্লুকোজকে আমরা কমনলি বলে থাকি গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসের পরে একটা ফার্দার বাই প্রোডাক্ট তৈরি হয়, সেই বাই প্রোডাক্টটার নাম হচ্ছে কি পাইরুভিক অ্যাসিড। মানে যখনই গ্লাইকোলাইসিস কমপ্লিট হয়, গ্লাইকোলাইসিসের শেষে এই গ্লুকোজ থেকে, রাদার এখান থেকে আমি দিতে পারি, গ্লুকোজ থেকে তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। এই যে পাইরুভিক অ্যাসিডটার কথা লিখলাম, এই পাইরুভিক অ্যাসিডটা কিন্তু ফার্দার পার্টিসিপেট করে নেক্সট সাইকেলে, ভালো করে দেখো, আর কোথায় দিচ্ছি, ক্রেবস সাইকেল, ঠিক আছে। এই যে ক্রেবস সাইকেলে পার্টিসিপেট করলো, ক্রেবস সাইকেলে পার্টিসিপেট করার পর এখান থেকে তো অ্যাট লাস্ট গিয়ে তুমি এখান থেকে ক্রেবস সাইকেল থেকে অবশ্যই তুমি অ্যাজ এ প্রোডাক্ট CO2 আর H2O পাচ্ছ। এটা তো আর বলার কিছু নেই, কারণ আমরা জানি আফটার দ্য রেসপিরেশন উইল গেট ওভার, উই আর গেটিং CO2 and H2O অ্যাজ এ প্রোডাক্ট। কিন্তু ক্রেবস সাইকেলের লাস্টে CO2 H2O পেলেও আলটিমেটলি কিন্তু গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেলে কিছু স্পেসিফিক কম্পাউন্ডস তৈরি হয়, যেগুলোকে আমরা কমনলি বলে থাকতে পারি NADH, ঠিক আছে। NADH বলে এক রকমের কম্পাউন্ড বা NADPH বলে এক রকমের কম্পাউন্ড তৈরি হয়। সেইগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে পার্টিসিপেট করলে প্রচুর এরকম ADP মলিকিউলস আছে সেলের মধ্যে, যেগুলো কিন্তু মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেনে ADP থেকে ATP তে কনভার্টেড হয়। তার মানে আলটিমেটলি কিন্তু আমরা যে এতদিন ধরে পড়ে আসছি গ্লুকোজকে ব্রেকডাউন করলেই আমরা ATP পেয়ে যাব, জিনিসটা কিন্তু একদম এরকম স্ট্রেট ফরওয়ার্ড বা একদম এরকম ডিরেক্ট প্রসিডিওর নয়। প্রসিডিওরটা হচ্ছে এরকম, ফার্স্ট অফ অল আমরা কি করছি, ফার্স্ট অফ অল আমরা গ্লুকোজ সেলের মধ্যে আছে, গ্লুকোজের অক্সিডেশন হচ্ছে, ঠিক আছে। এটাকে যদি তোমাদের একটু সাইকেল ওয়াইজ আমি একটু বোঝাতে যাই, আমি জিনিসটা তোমাদের এইখানটা বোঝাচ্ছি, কারণ এই জায়গাটা হয়ে গেছে, এই জায়গাটা জাস্ট তোমাদের বোঝাই, ভালো করে দেখো। প্রথমে আমরা গ্লুকোজ পাচ্ছি, ঠিক আছে, গ্লুকোজ সেলের মধ্যে আছে, ঠিক আছে। সেলের মধ্যে গ্লুকোজ থাকার পর গ্লুকোজটা কি হচ্ছে, ফার্দার অক্সিডেশন হচ্ছে ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। অবশ্যই অক্সিডেশন যখনই হচ্ছে তখন তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। এই যে পাইরুভিক অ্যাসিড যখনই তৈরি হলো, পাইরুভিক অ্যাসিড ফার্দার পার্টিসিপেট করছে ক্রেবস সাইকেলে, ক্রেবস সাইকেলে পার্টিসিপেট করলো। যে ক্রেবস সাইকেলে পার্টিসিপেট করলো, ক্রেবস সাইকেল থেকে অ্যাজ এ প্রোডাক্ট তুমি পেয়ে যাচ্ছে CO2 প্লাস H2O। কিন্তু কোথাও কি এই স্পেসিফিক রিয়াকশনে ATP ফর্মেশন হতে দেখলে না, তাহলে ATPটা আসলো কোথা থেকে, ATPটা আসলো এইখান থেকেই, গ্লুকোজ থেকে যখন পাইরুভিক অ্যাসিড হচ্ছে, মানে যখন স্পেসিফিক্যালি গ্লাইকোলাইসিস হচ্ছে, এটাই তো গ্লাইকোলাইসিস, আর এইটা পাইরুভিক অ্যাসিড যখন ফার্দার ক্রেবস সাইকেলে ঢুকছে, তো এই গ্লাইকোলাইসিসের সময় অ্যাজ ওয়েল অ্যাজ ক্রেবস সাইকেলের সময় কিছু স্পেসিফিক সাবস্টেন্স তৈরি হয়, যাদের নাম হচ্ছে NADPH, ঠিক আছে, বা NADH বলতে পারো, কারণ NADH আর NADPH এর মধ্যে একটু তফাৎ আছে, দুটো ডিফারেন্ট স্পেসিফিক অর্গানিজমের ক্ষেত্রে। NADH হচ্ছে ইন কেস অফ অ্যানিমাল, NADPH ইন কেস অফ প্লান্ট। এই P দিয়ে মনে রাখবে, P আছে মানে প্লান্ট, এখানে P নেই মানে অ্যানিমাল। তো NADH বা NADPH whatever it is getting produced, it is participating in the ETS. ETS হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে, যেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। কারণ আমরা এর আগেও পড়েছি মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল, কিন্তু কথা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হচ্ছে, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে এই ইটিএসটা হচ্ছে, যার ফলে আলটিমেটলি তুমি দেখতে পাচ্ছ প্রচুর ATP সিনথেসিস হচ্ছে ফ্রম ATP। তো এই যে ATPটা সিনথেসিস হলো, এটাকে আমরা বলছি যে এই আমাদের রেসপিরেশনে ATP সিনথেসিস হচ্ছে। তো ATP সিনথেসাইজিং এর জন্য কিন্তু এতটা স্টেপ আসতে হচ্ছে, এটা আরো অনেক ইলাবোরেট প্রসেস, যেটা কি আমরা 11-12 এ পড়বো। কিন্তু জাস্ট এইটুকু বুঝে রাখো যে ATPটা কিভাবে আসলো।
তো এই এটিপিটা সিনথেসিস হলো। এটিপি সিনথেসিস হওয়া মানে কিন্তু আমাদের কাছে এনার্জি এসে গেল না, তার জন্য সেকেন্ড স্টেপ করতে হবে, দ্যাট ইজ এটিপি যে তৈরি হলো সেগুলো স্টোরড রইল সেলে সেলে, দরকার মতো সেই এটিপিটা ফার্দার ব্রেকডাউন করা হলো এডিপি অ্যান্ড পিআই। ঠিক আছে, একইভাবে এটিপি যখন তৈরি হয়েছিল তখন এটিপির সাথে পিআই ছিল, পিআই ইজ দ্য ইনঅর্গানিক ফসফেট। তো এটিপি ব্রেকডাউন হলো ইনটু এডিপি প্লাস পিআই এ, যখনই ব্রেকডাউন হলো সঙ্গে সঙ্গে এর সঙ্গে কিন্তু এনার্জি রিলিজ হলো, এবং এই যে এনার্জিটা আমরা পেলাম এটাকে দিয়ে কিন্তু ফার্দার আমরা যে কোনো রকমের অ্যাক্টিভিটিস, যে কোনো রকমের স্ট্রেনার্স জব এগুলো কিন্তু করতে পারবো বা করতে পারছি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আশা করি তোমাদের কাছে এই দুটো স্টেপ খুব ভালোভাবে ক্লিয়ার হলো যে এটিপি ফার্স্ট অফ অল সিনথেসিস করতে হয়, তারপরে এটিপির ব্রেকডাউন করতে হয়, আদারওয়াইজ দ্য এনার্জি ইজ নট অবটেইনড বাই দ্য প্রসেস অফ রেসপিরেশন। ঠিক আছে, কারণ রেসপিরেশন মানে ডিরেক্টলি গ্লুকোজকে ডাইজেস্ট করে দিলাম, এটিপি পেয়ে গেলাম, ইটস নট লাইক দ্যাট। এই পাথওয়ে থ্রু দিয়ে এসে এনএডিপিএইচ বা এনএডিএইচ তৈরি করে সেটাকে ইটিএস এর মধ্যে দিয়ে পাস করিয়ে তবে এডিপি প্লাস পিআই থেকে এটিপিকে সিনথেসিস করতে হয়, করার পর সেটাকে স্টোর রাখা হয়, দরকার অনুযায়ী সেই এটিপিটা ভাঙলে ওখান থেকে এডিপি পিআই আর তার সাথে সাথে এনার্জিটা আমরা অটোমেটিক্যালি পাই। কারণ এই যে এটিপিটা ভাঙলে যে বন্ড, এটিপির মধ্যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, 3টে ফসফেট আছে, ভেঙে 2টো ফসফেট আর ইনঅর্গানিক ফসফেট যে তুমি আলাদা করলে, তো ওই যে বন্ডটা যে ভাঙলো, বন্ড ভাঙার জন্য কিন্তু এনার্জি রিলিজ হচ্ছে, এই এনার্জিটাই আমরা এখানে দেখাচ্ছি, এই যে 38 ATP molecules. আমরা ultimately কিন্তু during the process of ATP 38 molecules of ATP is getting produced, মানে গ্লাইকোলাইসিস আর ক্রেবস সাইকেল মিলিয়ে দুটো মিলিয়ে টোটাল আমাদের ATP প্রোডাকশন হচ্ছে 38। ওটাকে এবার যখন দরকার মতো যেভাবে ভাঙা হবে সেভাবে আমরা এনার্জি পাবো। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি এনার্জি আমরা কি করে রেসপিরেশনে পাই সেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমি চলে আসি রেসপিরেশনের টাইপস, যেটা নেক্সট বা লাস্ট পয়েন্ট আজকের ক্লাসে, সেটা হচ্ছে আমি ঠিক এই জায়গাটাকে একটুখানি ক্লিয়ার করে দিই সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, অক্সিডেশন অফ গ্লুকোজ থাকুক কথাটা এই জায়গাটায়। আচ্ছা, এবার দেখো respiration is of two types, আমরা জানি aerobic respiration and anaerobic respiration. Aerobic respiration কেন? Because oxygen is required for this respiratory pathway, that's why it is called as aerobic respiration. Anaerobic respiration কেন? Because oxygen is not required, but the respiration which is happening in the absence of oxygen, that is commonly known as anaerobic respiration. এয়ারোবিক রেসপিরেশন আমরা সবাই জানি যে এখানে অক্সিডেশন অফ গ্লুকোজ হচ্ছে, হওয়ার পর ওখান থেকে পাইরুভিক অ্যাসিড আমরা পাচ্ছি, যেটা এখানে আমরা দেখলাম, ওখান থেকে পাইরুভিক অ্যাসিড পাচ্ছি, পাইরুভিক অ্যাসিড ক্রেবস সাইকেলে পার্টিসিপেট করলে ওখান থেকে ফার্দার গিয়ে এটিপি সিনথেসিস হচ্ছে অ্যাট লাস্ট ইন দ্য মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন, ওটাই হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। কিন্তু কথা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশনে তাহলে কি হয়? অ্যানারোবিক রেসপিরেশনে প্রথমে কি হচ্ছে, গ্লুকোজ থেকে তোমার গ্লাইকোলাইসিস প্রসেসে পাইরুভিক অ্যাসিড তো তৈরি হয়ে গেল, কিন্তু পাইরুভিক অ্যাসিডটা কিন্তু আর ক্রেবস সাইকেলে ঢুকবে না। অ্যানারোবিকে যেহেতু অক্সিজেন ডেফিসিয়েন্সি আছে, pyruvic acid will not enter within the Krebs cycle. So where it will enter? Pyruvic acid will be converting either to ethanol or towards lactic acid. ঠিক আছে, তার মানে আলটিমেটলি অক্সিজেনের ডেফিসিয়েন্সি বা অক্সিজেনের অ্যাবসেন্সে pyruvic acid will be getting converted to ethanol. Specifically ethanol fermentation you can see in the plant. আর যখন in case of animal this fermentation process is happening, then it is known as lactic acid fermentation. তো অ্যানিমালের ক্ষেত্রে স্পেসিফিক্যালি তুমি এই lactic acid fermentation দেখতে পাবে, কারণ lactic acid mostly produced in the plant and ethanol is produced in the animals and ethanol will be produced in the plants. ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অ্যানারোবিক রেসপিরেশন, অক্সিজেনের অ্যাবসেন্সে অক্সিজেনের প্রেজেন্সে। এবার কথা হচ্ছে এই যে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, এটাকে নিয়ে একটা ছোট্ট স্টোরি বা ছোট্ট একটা কোয়েশ্চেন আমাদের মোস্ট অফ দ্য টাইম ফেস করতে হয়, বা ইভেন আমরা এর আনসারটাও জানতে চাই। সেটা হচ্ছে হাউ মাসল ক্র্যাম্পস গেট রিলিজ ডিউরিং দ্য স্ট্রেনাস ওয়ার্কআউট। তোমরা মনে করো কোনো স্ট্রেনাস ওয়ার্কআউট করছো, তোমার মাসলে ব্লাড ফ্লো কন্টিনিউয়াসলি হচ্ছে, বাট তুমি এক্সারসাইজটা অনেক বেশি করছো, তাহলে আলটিমেটলি কী হবে, আফটার সার্টেন টাইম তুমি দেখবে অক্সিজেনের তোমার বডিতে একটা ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে, তাই তো? কারণ ব্লাড ভেসেল দিয়ে যতটা অক্সিজেন তুমি পাঠাচ্ছ মাসল সেলসগুলো, তো তার থেকে অনেক বেশি ইউটিলাইজড হয়ে যাচ্ছে। তাহলে আফটার সার্টেন টাইম তুমি কি দেখবে, গ্লাইকোলাইসিস হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে, কিন্তু পাইরুভিক অ্যাসিড আর ফার্দার ক্রেবস সাইকেলে না ঢুকে ও ঢুকে গেছে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে। হোয়াই? বিকজ অক্সিজেন ইজ ডেফিসিয়েন্ট ইন ইয়োর মাসল। তো যখনই ল্যাকটিক অ্যাসিড সিনথেসিস স্টার্ট হয়ে যাবে তোমার মাসলে, তখন তোমার মাসল ক্র্যাম্প হবে, মাসল পেন স্টার্ট হয়ে যাবে, তুমি আর হাঁটাচলা করতে পারবে না, তুমি যে ওয়ার্কআউটটা করছিলে সেটা ছেড়ে বসে পড়বে সঙ্গে সঙ্গে, এত পেন শুরু হয়ে যাবে। তো এই মাসল ক্র্যাম্পটাকে তখন তোমাকে রিলিজ করতে গেলে তোমাকে কী করতে হবে, ইদার ওখানে ম্যাসাজ করতে হবে, বা তোমাকে একটু গরম জলে
বলা হয় স্নান করে নিন, বা ওই জায়গাটাকে স্পেসিফিক্যালি যে জায়গাটা ক্র্যাম্প আছে সেটা গরম জল দিতে হয়। কেন গরম জল দিয়ে বা মাসাজ করলে কি হয়, ওই ব্লাড ভেসেলগুলোতে অক্সিজেন সাপ্লাই আবার ভালো করে স্টার্ট হয়, মানে ব্লাড ফ্লোটা বাড়ে, অক্সিজেন সাপ্লাইটাও বাড়ে। তো অক্সিজেন সাপ্লাইটা বাড়লে বা ব্লাড ফ্লোটা বাড়লে কি হবে, অক্সিজেন সাপ্লাই যখনই বাড়বে অটোমেটিক্যালি তোমার যে ল্যাকটিক অ্যাসিড যেটা মাসলের মধ্যে স্টোর হয়ে রয়েছে, সেই ল্যাকটিক অ্যাসিডটা ফার্দার অক্সিজেনের প্রেজেন্সে আবার ব্রেকডাউন করতে স্টার্ট করে। ঠিক আছে, যখনই দেখবে তুমি ল্যাকটিক অ্যাসিড ওই অক্সিজেনের প্রেজেন্সে, মানে ল্যাকটিক অ্যাসিড যখন তুমি ফার্দার অক্সিজেন ওই সব জায়গায় যাচ্ছে মাসলের ভিতর, ল্যাকটিক অ্যাসিডের অক্সিডেশন হচ্ছে। অক্সিডেশন যখনই হচ্ছে ওখান থেকে তুমি দেখবে CO2 আর এনার্জি তুমি পাচ্ছ, CO2 পাচ্ছ, এই CO2 রিলিজ হচ্ছে আর এনার্জি কিছুটা করে তোমার বডিতে হচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে এই যে তোমার অক্সিজেন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট তোমার মাসেলে পৌঁছালো, তার জন্য তোমার ল্যাকটিক অ্যাসিড ব্রেকডাউন স্টার্ট হলো, তার জন্য তুমি CO2 এনার্জিকে বাইরে রিলিজ করলে, তাতে কিন্তু আলটিমেটলি একটা জিনিস মাথায় রাখতে হবে যে টোটাল যতটা ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হয়ে তৈরি হয়েছিল, টোটালটা কিন্তু এই অক্সিডেশন হয় না বাই দ্য urgent supply of the oxygen. Only 1/5 portion, সবসময় মাথায় রাখবে 1/5 portion of the lactic acid is getting degraded by this process. তার জন্য তোমার ক্র্যাম্পটা আস্তে আস্তে রিলিজ হয়ে যায়। রিমেনিং 4/5 পোর্শনটা কোথায় যায়? রিমেনিং 4/5 পোর্শনটা ব্লাডে চলে আসে, ব্লাড থেকে চলে যায় লিভারে। লিভারে কেন গেল হঠাৎ করে? লিভারে যাওয়ার একটা কারণ হচ্ছে, সেটা আরেকটু তোমাদের উঁচু ক্লাসে গিয়ে আমি আবার পড়াবো। লিভারে যাওয়ার কারণ হচ্ছে ওই যে ল্যাকটিক অ্যাসিডটা ওইটা থেকে ফার্দার আবার তৈরি হয় হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ তৈরি হয়ে ওখান থেকে তৈরি হয় গ্লাইকোজেন, এবং সেই গ্লাইকোজেন হয়ে সেই গ্লুকোজটা ফার্দার মাসেলের মধ্যে বা ইভেন লিভারের মধ্যেও কিছুটা স্টোর হয়ে থাকে। তাহলে ব্যাপারটা আমাদের বোঝা গেল। আমরা এতদিন ধরে পড়ে এসেছি, আমরা যখনই কোনো স্ট্রেনাস অ্যাক্টিভিটি করি মাসেল ক্র্যাম্প হয় বিকজ অফ ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হ্যাজ স্টার্টেড দেয়ার। তার জন্য যদি ওখানে মাসাজ করা হয়, ব্লাড সাপ্লাই বাড়বে, অক্সিজেন সাপ্লাই বাড়বে, ল্যাকটিক অ্যাসিড ব্রেকডাউন হবে, হলেই CO2 এনার্জি রিলিজ হয়ে যাবে। কিন্তু এখানে একটা জিনিস আমি আজকে অ্যাড করলাম, সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড অবশ্যই ব্রেকডাউন করবে বা অক্সিডাইজ হবে, বাট নট দ্য টোটাল কোয়ান্টিটি অফ দ্য ল্যাকটিক অ্যাসিড। টোটাল ভলিউম কখনোই হয় না, 1/5 ভলিউম সবসময় ব্রেকডাউন হয়, তাতে আমাদের মাসেল ক্র্যাম্প রিলিজড হয়ে যাচ্ছে। রিমেনিং 4/5 কোথায় যাচ্ছে? ব্লাডের থ্রু দিয়ে চলে যায় লিভারে। কেন? বিকজ ওই ল্যাকটিক অ্যাসিডটা তখন থেকে ওই ল্যাকটিক অ্যাসিড থেকে আবার তৈরি করতে হয় গ্লুকোজ। গ্লুকোজ তৈরি হয় লিভারে। ঠিক আছে, এই লিভারে যে গ্লুকোজ তৈরি হলো, এই গ্লুকোজটাই আবার ফার্দার গ্লাইকোজেন হয়ে চলে আসে মাসেলে। মাসেলে এসে স্টোর থাকে ফর দ্য ফিউচার ইউজ। ঠিক আছে, যখন আমার দরকার হবে ফিউচারে তুমি কোনো কাজ করতে হবে, মাসেলের ওই গ্লাইকোজেনটা ভেঙে আসবে গ্লুকোজ, গ্লুকোজটার আবার ফার্দার অক্সিজেনের প্রেজেন্সে গ্লাইকোলাইসিস স্টার্ট হবে, আবার তোমার পাইরুভিক অ্যাসিড সিনথেসিস হবে, আবার যদি স্ট্রেনাস বেশি হয়ে যায় কাজটা, পাইরুভিক অ্যাসিড থেকে আবার তোমার এখানে ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে মাসেলে তোমার মাসেল ক্র্যাম্প হবে, সঙ্গে সঙ্গে পেন স্টার্ট হয়ে গেলে যখন তোমার মাসাজ করা হবে ব্লাড ঢুকে যাবে, ঢুকে গেলে ব্লাডের সাথে অক্সিজেন ঢুকে যাবে, অক্সিজেন ঢুকে গেলে সেই অক্সিজেন ল্যাকটিক অ্যাসিডটাকে বা ল্যাকটিক অ্যাসিডের 1/5 পোর্শন অক্সিডাইজ করবে, করে CO2 আর এনার্জি দেবে। রিমেনিং 4/5 পোর্শন লিভারে চলে যাবে, মানে ব্লাড হয়ে লিভারে চলে যাবে, গিয়ে ওইটাই গ্লাইকোজেন ফর্ম করে ওটা আবার মাসেলে ফার্দার পরের স্টেপের জন্য স্টোর হয়ে যাবে। তো এইভাবে পুরোপুরি কিন্তু ল্যাকটিক অ্যাসিডও কিন্তু যে টোটাল যে আমাদের ইউটিলাইজড হয়ে যাচ্ছে, ল্যাকটিক অ্যাসিডও টোটাল যে মানে নষ্ট হয়ে যাচ্ছে, ডেস্ট্রয় হচ্ছে, তা কিন্তু নয়। কিছুটা নষ্ট হচ্ছে, কিছুটা কিন্তু আমাদের ইউটিলাইজড হচ্ছে। তো এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আমাদের উঁচু ক্লাসে একটু পড়বো ভালো করে, ছবি এঁকে ডায়াগ্রাম এঁকে, কিন্তু জিনিসটা ওভারঅল তোমাদের আমি বুঝিয়ে দিলাম। তারা রেসপিরেশনের যাবতীয় বেসিক ইন্ট্রোডাক্টরি পার্ট, রেসপিরেশনের ডেফিনেশন ছিল, ফটোসিনথেসিস আর রেসপিরেশনের রিলেশন, রেসপিরেশন আর ব্রিদিং এর ডিফারেন্স, রেসপিরেশনের রিয়াকশন, ইভেন রেসপিরেশনের টাইপস এয়ারোবিক এন্ড অ্যানারোবিক। আশা করি তোমাদের এই জিনিসগুলো বোঝা গেল। অ্যানারোবিক এর আন্ডারে ইথানল ফার্মেন্টেশন, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশন, এই জিনিসগুলো আশা করি বোঝা গেছে। তার আগে এনার্জি কি করে আমরা তৈরি করি এবং এনার্জি কি করে ব্রেকডাউন হয় সেটা আমরা বুঝতে পারলাম। তার আগে তো নিউট্রিশন অ্যানিমাল, ডেন্টাল, ক্যারিজ, ফ্যাটিস এগুলো করেছি উইথ দ্য স্ট্রাকচার অফ টুথ। তাহলে ওভারঅল জিনিসটা ঠিক আছে, এটা তোমরা পড়ো, যেখানে অসুবিধা হবে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। ততক্ষণের জন্য চলো, বাই বাই।